7 মাস ধরে রপ্তানির প্রধান দুই গন্তব্য ইউরোপ আমেরিকার অবস্থান দুর্বল হচ্ছে বাংলাদেশের, যার মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ। সেই সাথে এবার দুশ্চিন্তা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ। অথচ অস্থিরতার মধ্যেও রপ্তানি বাড়ছে প্রতিযোগী দেশ ভিয়েতনামের। উদ্যোক্তারা বলছেন, সংকটের এই সময়ে বিশেষ নীতি সহায়তা দিতে হবে সরকারকে। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক অস্বস্তিতে চলতি অর্থবছরের শুরু থেকেই। কেবল প্রথম মাস জুলাই ছাড়া রপ্তানি কমেছে ধারাবাহিকভাবে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাণিজ্য ভারসাম্যেও। বাংলাদেশি পোশাকের প্রধান গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো, যেখান থেকে আসছে মোট আয়ের 4 ভাগের 3 ভাগই। কিন্তু ট্রাম্প ট্যারিফের পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে অস্থিরতা বেড়েছে বাজার দুটিতে। তথ্য অনুযায়ী কেবল জানুয়ারিতেই দুই উৎস থেকে আয় কমে $57 কোটি, জানিয়ে চিন্তিত উদ্যোক্তারা। এই যুদ্ধটা প্রলং হইলে পরে আর জ্বালানি সংকট যেভাবে এখন দীর্ঘায়িত হচ্ছে, এতে টোটাল ইউরোপ বলেন আমেরিকা বলেন সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত, সারা বিশ্বই হবে। হলে পরে ওখানে সেল কমে যাবে, তাহলে রপ্তানি আদেশটা আরও কমে যাবে। আমাদের এমনিতেই এখন কম ডিপ্লে, তখন কিন্তু আরও কমে যাবে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর একটি ভালো অবস্থায় নাই। 14.5% ইন্টারেস্ট দিয়ে আমাদের নতুন কোনো ইনভেস্ট হচ্ছে না। আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট করা দরকার আমাদের এন্টারপ্রেনিউরদের, সে ধরনের ইনভেস্টমেন্ট করার তারল্য আমাদের কাছে নাই এবং ধীরে ধীরে প্রফিট মার্জিন আমাদের কমে গেছে। শুধু তাই নয়, অপ্রচলিত বাজারেও রপ্তানি হারাচ্ছে বাংলাদেশ। অথচ এই অস্থিরতার মাঝেও রপ্তানি বাড়ছে প্রতিযোগী দেশ ভিয়েতনামের। উদ্যোক্তারা বলছেন, রপ্তানির গতি ধরে রাখতে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণ নিশ্চিতের বিকল্প নেই। বারবার অ্যাথলেটিক ওয়্যারের কথা বলছি, আমি বারবার উইমেন্স ড্রেসের কথা বলছি, আমরা বারবার জ্যাকেটের কথা বলছি, কারণ এর জন্য প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্টের দরকার হয়। এর জন্য কোনো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের নাই। এর জন্য একটি সমষ্টিগত পলিসি নিতে হবে। বিডাকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, জয়েন্ট ভেঞ্চার করতে হবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে। এই কাজগুলো না করতে পারলে এই ব্যাপারগুলোতে আমরা আগাতে পারবো না। বহির্বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি, এটার সাথে তো আমাদের কিছু করণীয় নেই, কিন্তু ইন্টারনাল সংকটগুলি যদি সমাধান করতে পারে সরকার, তাহলেও কিন্তু আমাদের অন্তত একটা দিক অন্তত আমরা সংকট মুক্ত হইলাম। সেই জায়গাটা আমরা আশাবাদী যে সরকার সেটা করবে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অস্থিরতা আর অভ্যন্তরীণ নানা সংকটের মাঝেও রপ্তানিমুখী শিল্পের পাশে থাকতে হবে সরকারকে, দিতে হবে নীতি সহায়তা। তার যদি পোর্টে কম সময় লাগে, তার যদি লিড টাইম কমাতে পারি, প্রাতিষ্ঠানিক সহায়তাগুলি তাকে যদি আমি ঠিকমতো দিতে পারি, সিঙ্গেল উইন্ডোটা যদি কার্যকর করতে পারি, লজিস্টিক্স পলিসি যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু তার যে কস্ট অফ ডুইং বিজনেস, এটা কিন্তু আমরা কমাতে পারবো। সো তাকে তার প্রতিযোগিতার সক্ষমতার সাথে তো আমার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানও জড়িত। 2022 সালে ইউরোপে 23 বিলিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন পোশাক রপ্তানির সর্বোচ্চ রেকর্ড রয়েছে। রাকিব হোসেন, 71, ঢাকা। দুর্মূল্যের বাজারে কেবল খাবার কিনতেই ব্যয় হয়ে যাচ্ছে 5 ভাগের 3 ভাগ অর্থ। আর চড়া মূল্যস্ফীতির পেছনে এখনো সবচেয়ে বড় দায় চালের। অথচ পর্যাপ্ত উৎপাদন কিংবা আমদানির তথ্য রয়েছে সরকারি হিসাবেই। তবে আরও দুশ্চিন্তার তথ্য হলো, চুল কাটা, পার্লার, ব্যাংক, বিমা ফির মতো নানাবিধ খাতের মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে 25%, যা স্বাভাবিক গড়ের প্রায় 3 গুণ। বিশেষজ্ঞরা মনে করেন, আলোচনায় না থাকলেও এসব ব্যয় চাপ বাড়াচ্ছে ভোক্তাদের। ইমদাদ হোসেনের বিশেষ প্রতিবেদন। জিনিসপত্রের চড়া দাম ভোগাচ্ছে 4 বছর ধরে। অবস্থা এতটাই খারাপ যে চাহিদা অনুযায়ী আয় করতে না পেরে গরিবের তালিকায় যুক্ত হয়েছেন বড় একটা জনগোষ্ঠী। সবশেষ ইউনূস সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি খুব একটা। ফলে ফেব্রুয়ারি শেষেও মূল্যস্ফীতি এখনও 9% উপরে। তথ্য বিশ্লেষণ করে সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি বলছে, জানুয়ারিতে খাবারের খরচের ক্ষেত্রে শুধু চাল আর মাছ কিনতেই ব্যয় হয়েছে 54%। আর সার্বিক ব্যয়ের মধ্যে কেবল খাবারের পেছনে চলে গেছে 5 ভাগের 2 ভাগ, যা চড়া মূল্যস্ফীতির ক্ষেত্রে অন্যতম প্রধান নিয়ামক। শুধু তাই নয়, জানুয়ারিতে মূল্যস্ফীতি বাড়ার পেছনে প্রায় 15% দায় ছিল চালের। অথচ দীর্ঘদিন ধরে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা বলে আসছে সরকার, যদিও দামের ক্ষেত্রে নেই সেই প্রতিফলন। খাদ্য মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিকে প্রভাবিত করে। গত মাসে খাদ্য মূল্যস্ফীতি কত ছিল সেটা ডিটারমিন করবে এই মাসে খাদ্য মূল্যস্ফীতি কত হবে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আমার
এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে হবে। কাজে এই সময়ে দুটো বড় প্রায়োরিটি আমাদের, একটা হলো জ্বালানির নিরাপত্তা আর দ্বিতীয় হলো খাদ্য নিরাপত্তা। এই দুটোই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত সব পলিসিতেই। অন্যান্য যেই পণ্যের মূল্যস্ফীতিটা আছে এইটার যদিও মানে ভরটা কম, গুরুত্বটা কম মোট মূল্যস্ফীতিতে, কিন্তু এটার নিয়ন্ত্রণ করতে হলে সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টা গুরুত্বপূর্ণ। তবে চাল বা জরুরি নিত্যপণ্যের বাইরে অন্যান্য খাতে বছর ব্যবধানে ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে। নানাবিধ খাতের ওই তালিকায় রয়েছে চুল কাটা, বিউটি পার্লার, ইলেকট্রিক সেবার, প্রসাধনী, গয়নাসহ বিভিন্ন ব্যক্তিগত খরচ। বৃদ্ধাশ্রম, ব্যাংক ও বিমা খাতের বিভিন্ন চার্জের হিসাবও আছে সেই তালিকায়, যাতে বছর ব্যবধানে মূল্যস্ফীতির রেকর্ড 25%। এই হার স্বাভাবিক গড়ের প্রায় 3 গুণ। এবার খুব বেশি লাভ আমরা করতে পারিনি সত্যি কথা বলতে, কারণ প্রোডাক্ট দেখা যায় কি যে আমি হয়তো বা 10,000 টাকা সেল করলাম, হয়তো বা 15,000 টাকার প্রোডাক্ট কিনতে হলো আমার। তো সেক্ষেত্রে লাভের চেয়ে মনে করেন আমার পকেট থেকেই বেশি টাকা খরচ হয়েছে। বছর যাচ্ছে আর আমরা মানে প্রোডাক্ট কস্ট বাড়ছে, কিন্তু ক্লায়েন্ট তো এটা বুঝে না। খরচটা তো আসলে একটু বেড়েছে, দেখা গেছে আগে যে ফেসিয়ালটা আমরা যে প্রাইসে করতাম এখন অনেকটাই বেশি দিয়ে করতে হয়। হেয়ার সার্ভিসগুলো দেখা গেছে আগে 5টা সার্ভিস নিতাম, হয়তো বা সেটা এখন মান্থলি আমি 3টা করে ফেলছি। গত বছর থেকে এই বছর আমাদের 3 গুণ খরচ বেড়েছে। প্রবলেম যেটা আমাদেরকে ফেস করতে হয়, ক্লায়েন্টদের কাছে তো আমরা টাকাটা বেশি নিতে পারি না বা দামটা বাড়িয়ে নিতে পারছি না, কিন্তু আমাদের যে খরচ সেটাকে মেনটেন করে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। প্রতি মাসে 154টি বাজার থেকে 700 বেশি পণ্যের দাম বিশ্লেষণ করে মূল্যস্ফীতির তথ্য দেয় বিবিএস। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। দেশজুড়ে জ্বালানির তীব্র সংকটে তেল নিতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমরা যেতে চাই চট্টগ্রামে। সেখানে রয়েছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, আমরা যাচ্ছি তার কাছে। প্রণবেশ, ভোগান্তির যে চিত্র, সারা দেশে যে চিত্র দেখা যাচ্ছে, চট্টগ্রাম কি একই অবস্থা কিনা? পাশাপাশি সরকার বলছে যে পর্যাপ্ত তেলের সরবরাহ রয়েছে, তারপরে এমন সংকট কেন? চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে আজকে সকাল থেকে একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, কারণ সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে ট্যাগ অফিসার প্রত্যেকটা ফিলিং স্টেশনে থাকবে। আগের দিনের স্টক কত এবং আজকের দিনে তারা রাষ্ট্রায়ত্ত ডিপিসির পদ্মা মেঘনা যমুনা থেকে তারা কি পরিমাণ জ্বালানি তেল এনেছেন সেগুলো তারা হিসেব করে দেখছেন, যে কেউ কোনো ফিলিং স্টেশনে স্টক করে রাখা হচ্ছে কিনা সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আর প্রত্যেকটা ফিলিং স্টেশনে আজকে নতুন যে চিত্রটা দেখা যাচ্ছে, যে চট্টগ্রামের প্রায় প্রতিটাতেই পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটা ফিলিং স্টেশনের সামনে তারা প্রহরা দিচ্ছেন এবং ম্যাজিস্ট্রেট ট্যাগ অফিসার হিসেবে কাউকে না পেলেও আমরা যেটা জানতে পেরেছি, ম্যাজিস্ট্রেট এখানে রাউন্ডে আছেন এবং তারা প্রত্যেকটা ফিলিং স্টেশনে গিয়ে আগের দিনের স্টক এবং আজকের দিনে কি পরিমাণ এনেছে সেটি পরীক্ষা করে দেখছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া হচ্ছে এবং অকটেন, ডিজেল যার যতটুকু চাহিদা সেই অনুযায়ী তারা নিচ্ছেন। আমি একজন চালকের কাছে যাচ্ছি, আপনারা চাহিদা অনুযায়ী আজকে পাচ্ছেন কিনা, কোনো ভোগান্তি আপনারা আজকে দেখছেন কিনা? না, আমরা আজকে কোনো ভোগান্তি দেখছি না, যা তেল চাইতেছি তাই পাইতেছি, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আজকের চিত্র আমরা একটু এই ভিন্নতাটা পরিলক্ষিত হচ্ছে। প্রশাসন এবং যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের কর্মতৎপরতার কারণে আজকের চিত্রটা কিছুটা ভিন্ন। আমি যে ফিলিং স্টেশনে এসেছি তারাও যেটা বলেছেন, তাদের 36,000 জ্বালানি প্রতিদিন অর্থাৎ অকটেন প্রয়োজন হয়, তারা 18,000 বিপিসি থেকে পেয়েছেন। আগের দিনের স্টক এবং আজকের দিনের স্টক সেটা তারা দেখিয়েছেন এবং নিয়ম অনুযায়ী তারা ঝুলিয়ে রাখছেন ফিলিং স্টেশনগুলোর সামনেতে কত আছে, যাতে ম্যাজিস্ট্রেটরা আসলে সেটি তৎক্ষণাৎ তারা দেখাতে পারেন। তো এটি একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি ফিলিং স্টেশনগুলোতে এবং চাহিদা অনুযায়ী যারা বিশেষ করে মোটরসাইকেল। প্রণবেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক চট্টগ্রামে জ্বালানি পরিস্থিতি জানছিলাম, যেখানে সরকারের পদক্ষেপে ইতিবাচক একটি পরিবর্তন দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেতে চাই বরিশালে, সেখানে আমাদের আরেক সহকর্মী বিধান সরকার অপেক্ষা করছেন। বিধান, আমরা চট্টগ্রামে যেমনটি দেখছিলাম যে সরকারের উদ্যোগে সেখানে ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিকভাবেই তেল সরবরাহ হচ্ছে, বরিশালের পরিস্থিতি কেমন সেটি আমাদেরকে জানাবেন। আপনাকে জানাতে পারি, আমি নগরীর ব্যস্ততম যে একটা ফিলিং স্টেশন বা ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বিশেষ করে হোন্ডা
এই ফোনটা একেবারে একটা দীর্ঘ একটা লাইন রয়েছে এবং সকাল থেকেই আমরা দেখছি এখানে, যেহেতু সকাল থেকেই আমরা এখানে আছি এবং সকাল থেকে দেখছি এখানে দীর্ঘ একটা লাইন রয়েছে। এবং অপরদিকে এখানে যে পেট্রোল পাম্পের যে ম্যানেজার, ওনার সাথে কথা বলেছি, উনি বলছেন যে একজন ট্যাগ অফিসার এখানে নিয়োগ করা হয়েছে এবং তিনি শুধুমাত্র পেট্রোল পাম্প থেকে কি পরিমাণ পেট্রোল আসবে এবং সেটা দেখবে। এবং এখানে যে যারা যে কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে যে কথাটাই শুনতে পেয়েছি যে এখানে তাদের প্রতিদিন বা ধরেন যে 12,000 অক্টেন প্রয়োজন, সেখানে পেয়েছে 3,000 অক্টেন এবং ঠিক সম পরিমাণের আপনার। দর্শক, বিধান সরকার বরিশাল থেকে আমাদেরকে সেখানকার জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন। যান্ত্রিক ত্রুটিতে তার সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা এই মুহূর্তে পরবর্তী প্রসঙ্গে চলে যেতে চাই। তেলের দাম $10 বাড়লে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে অন্তত $1 বিলিয়ন। আর দীর্ঘ সময় $120 আশপাশে থাকলে বাড়তি খরচ হবে 61,000 কোটি টাকার উপরে। গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ এ তথ্য তুলে ধরে। গবেষণা বলা হয়, বিসিক শিল্প নগরীগুলোর 20% খালি জায়গায় রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে 114 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে উদ্যোক্তাদের পরিচালন ব্যয় কমবে 50%। সংস্থার প্রধান গবেষক এম জাকির হোসেন খান বলেন, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা এতে আগ্রহী হলেও উপযুক্ত নীতি, অর্থ সংকট ও কারিগরি দক্ষতার অভাবে এগুতে পারছেন না। তার মতে, এটি শক্তিশালী ও স্বনির্ভর অর্থনীতির জন্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিকল্প নেই। হরমুজ প্রণালী বন্ধের পর এখন দ্বিতীয় বড় জলপথ সুয়েজ খালও বন্ধ হতে পারে। এর নিরাপত্তা নিয়েও আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের টার্গেট হতে পারে সুয়েজ খাল। আর এটি বন্ধ হলে বিশ্ব বাণিজ্য ও তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে, দীর্ঘমেয়াদে যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহে। এক মাস পেরোলো মার্কিন ইরান ইসরায়েল সংঘাত, যাকে কেন্দ্র করে অস্থির পুরো বিশ্ববাজার। হরমুজ প্রণালী বন্ধ আর জ্বালানি স্থাপনায় হামলার প্রভাবে সরবরাহ সংকটে আকাশ ছুঁয়েছে তেল গ্যাসের দাম। অন্যদিকে বিনিয়োগকারীদের আস্থা হারানোয় টালমাটাল স্বর্ণ রূপার বাজার। তবে যুদ্ধের আবহে নীরবে শক্তিশালী হচ্ছে ইউএস ডলার। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার এক মাসেই টালমাটাল বিশ্ব অর্থনীতি। একদিকে যেমন অনন্য উচ্চতায় উঠেছে জ্বালানির দাম, অন্যদিকে স্মরণকালের রেকর্ড পতন দেখল স্বর্ণরৌপ্যের বাজার। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে হু হু করে বাড়তে থাকে তেলের দাম। পরিসংখ্যানের হিসেবে যা 44%-এরও বেশি। $72 থাকা প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম পৌঁছায় $118। বর্তমানে যা অবস্থান করছে $112। মূলত হরমুজ প্রণালী বন্ধ ও জ্বালানি স্থাপনায় হামলার কারণেই এই অস্থিরতা দেখা যায় তেল গ্যাসের বাজারে। পাল্টে গেছে বৈশ্বিক এলএনজি পরিস্থিতিও। শুধুমাত্র এশিয়াতেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ে 143%। বিশ্লেষকদের শঙ্কা, চলতি বছর এলএনজি সরবরাহ 10% পর্যন্ত বেড়ে 48 কোটি টনে পৌঁছানোর কথা থাকলেও তা আরও 3.5 কোটি টন কমে যাবে। শুধু তাই নয়, হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামতে গুনতে হবে $25 বিলিয়ন। বাদ যায়নি জেট ফুয়েলের দামও। গেল এক মাসে যার দাম বেড়েছে প্রায় 106%। এরই মধ্যে ভাড়া বাড়ানো কিংবা টিকিটের সাথে জ্বালানির সারচার্জ যুক্ত করার কথা জানিয়েছে বেশ কিছু বিমান সংস্থা। এমন অবস্থা চলমান থাকলে শুধু জেট ফুয়েল এই বছরে অতিরিক্ত খরচ হবে $11 বিলিয়ন। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে রেকর্ড পতন দেখে বৈশ্বিক স্বর্ণের বাজার। মাসের ব্যবধানে দাম কমে 15%-এর বেশি। গেল এক মাসে $5,500 প্রতি আউন্স নেমে আসে $4,500-এর ঘরে। একই অবস্থা রূপার দামেও। মাসের ব্যবধানে 22% কমে প্রতি আউন্স দাঁড়ায় $69। তবে তেল, গ্যাস, স্বর্ণরূপার আড়ালে শক্তিশালী হচ্ছে ডলার। মাসের ব্যবধানে প্রধান 6 মুদ্রার বিপরীতে ডলারের মান বেড়েছে অন্তত 2.5%। ইউএসডিএক্সের সবশেষ তথ্য অনুযায়ী 99.98 পয়েন্টে অবস্থান করছে মার্কিন মুদ্রাটি। এদিকে হরমুজ প্রণালী বন্ধে ব্যাহত হচ্ছে বৈশ্বিক সারের সরবরাহ, যার প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তায়। নাদিয়া ইসলাম তুলি, 71।
দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।